করা হচ্ছিল যে এরকম যখন অবস্থা তখন সাইডলাইনে বৈঠক কি হবে কি হবে না, কিন্তু শেষ মুহূর্তে সমস্ত যেই কালো মেঘ দূর হয়েছে এবং সেখানে এই দুই নেতা বসছেন এবং এটা অত্যন্ত দরকার ছিল। এটা এক ধরনের ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বীকৃতি বলা যায়। বলা হচ্ছিল ভারতের শাসকরা শেখ হাসিনা ছাড়া কাউকে মানে না এবং এখনো তারা মনে করে যে শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, এবং আওয়ামী লীগেররা প্রত্যেকে সেটাই মনে করে যে শেখ হাসিনা তাদের প্রধানমন্ত্রী। তিনি হচ্ছেন জাল ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে জনতার গণঅভ্যুত্থানের ফসল। ফলে ওই জাল জালিয়াতির নির্বাচনের চেয়ে গণঅভ্যুত্থান অনেক অনেক বেশি শক্তিশালী, কখনো কখনো নির্বাচনের কেউ অনেক বেশি শক্তিশালী গণঅভ্যুত্থানে সকল মানুষের ক্ষোভ প্রতিবাদ সেখানে সঞ্চারিত হয় এবং একটা গণরায় হয়। তো সেই গণরায়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান। সেই ডক্টর মোহাম্মদ ইউনূস অসাধারণ বক্তব্য দিয়েছেন ইয়তদের উদ্দেশ্যে। তার অসাধারণ ব্যক্তিত্ব, তার বক্তৃতা, তার ভাষা। নরেন্দ্র মোদী গুরুত্বপূর্ণ নেতা, এখন বাংলাদেশ তার অবস্থান থেকে সরবে না, সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক হবে এবং এটা ভারতকে মেনে নিতে হবে। এখন মেনে নিচ্ছে বলেই সাইড লাইনে তিনি বসেছেন। শেখ হাসিনার মতন নতজানু হবেন না ডক্টর মোহাম্মদ ইউনূস। কেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি নাও থাকেন, পরবর্তী যে কোনো সরকার আসবে, তারা আর যাই হোক না কেন, মানে শেখ হাসিনার মতন ফাউল গেম প্লে করবে না, এইটা পরিষ্কার। যাই হোক, বাংলাদেশ সময় দুপুর 12টা 10 সাংগ্রিলা হোটেলে এই বৈঠক হয় অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক। এটি 8 মাসের মাথায় এসে। এর আগে ব্যাংককে বৃহস্পতিবার বিমস্টেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন। ভোজে উভয় নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতেও দেখা যায়। প্রতিবেশী দুই দেশ বাংলাদেশ ভারতের মধ্যে নানা ইস্যুতে টানাপোড়েনের মধ্যে এই বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকে আগেই চিঠি দিয়ে বৈঠকটির আয়োজনের অনুরোধ করে। সেই চিঠিরও কিন্তু তারা উত্তর দেয়নি। তারা একটা এর মধ্যে রাখছে যে ঠিক আছে, দেখি চীনে কি হয় না হয় এর উপরে। তো কি চীনে কি হলো, তোমরা যাই করো না কেন আমাদেরকে বাদ দিয়ে কিন্তু করতে পারবে না, আমরা এখানে বড় একটা স্টেক হোল্ডার। তো সেই বার্তাটা ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে নিলেন বা কিভাবে পেলেন সেটা এখনো বিস্তারিত জানা যায়নি যে বৈঠকে কি হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের 1 সপ্তাহের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এই বৈঠক হচ্ছে। গত বছরের সেপ্টেম্বরে নিউ ইয়র্কে ডক্টর ইউনূস এবং মোদীর মধ্যে বৈঠক হওয়ার বিষয়ে আলোচনা হয়েছিল, কিন্তু তাদের যে সফরসূচি ছিল এত ভিন্ন, সেটা সম্ভব না। ভঙ্গ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। যদিও এখন যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপট বদলে যাওয়ায় সেটা হয়তো কিছুটা হিতে বিপরীত হয়েছে, হয়তো কিছুটা বেকাদে পড়লেও বাংলাদেশের অবস্থান যে কোনো সামরিক কূটনীতি, তারপরে আন্তর্জাতিক যেই বহুমাত্রিক কূটনীতি, সেখানে বাংলাদেশকে বাদ দেওয়া সম্ভব না। ফলে যত পাগলামি করুক না কেন ডোনাল্ড ট্রাম্প, বাংলাদেশকে গুনতে হবে এবং বাংলাদেশ ইতিমধ্যে রোহিঙ্গাদের সঙ্গে 73 মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করেছে। 17,000 মেট্রিক টন চাল ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন একাধিকবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন। ভারতে আশ্রয় থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য এবং বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে ভারতীয় উদ্বেগের কারণে দ্বিপক্ষীয় সম্পর্কের মধ্যে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়। পরও সম্পর্কটা একেবারে মসৃণ হবে না এই কারণে শেখ হাসিনা দিল্লিতে বসে থাকবেন, দিল্লিতে বসে থেকে সে কলকাঠি নাড়তে থাকবেন এবং এর ফলে শুধু শেখ হাসিনার প্রতি বাংলাদেশের মানুষ এবং সরকার বিরূপ হবেন না, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সরকার, বাংলাদেশের রাজনীতি সবকিছুই সবসময় ভারতের বিপক্ষে একটা অবস্থান থাকবেই। যতক্ষণ শেখ হাসিনা সেখানে অবস্থান করবেন ততক্ষণ এই অবস্থাটা চলতে থাকবে। ফলে এখন ভারতকেই সিদ্ধান্ত নিতে হবে, তারা এই মানে সম্পর্কের যে টানাপোড়েনের এই সমস্ত বিষ তারা রেখে এগোবেন নাকি